সালাম আলাইকুম দর্শক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে যত অভিযোগ, হ্যাঁ, অভিযোগের শেষ নাই, আবার অসঙ্গতিরও শেষ নাই। অসঙ্গতি ও অভিযোগগুলো নিয়ে আজকের কনটেন্টে আলাপ করব। চলুন কনটেন্টে ঢুকে যাই। ১ম অভিযোগ, শাকিব খান ১৫ই আগস্ট শেখ মুজিবের শোক আ বার্তা দিয়েছিল প্রয়াণ দিবসে। পোস্ট করেছিল শাকিব খান। সেই কারণে শাকিব খানকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ দেয়া হয়নি প্রিয়তমার জন্য। এই অভিযোগটা তুলেছে শাকিব খানের ভক্তকুলেরা। তারা খুঁজে বের করেছে শাকিব খানের পেজ থেকে যে শাকিব খান ঐদিন এই পোস্টটা দিয়েছিল। সেরকম কিছু ভিডিও স্টিলও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে এবং সবাইকে এই তথ্যটি শেয়ার করার অনুরোধও তারা জানিয়েছে। আরো একটি অভিযোগ এসেছে সেটি হলো গিয়ে মুস্তফা সারোয়ার ফারুকী, যিনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রত্যেকটা বিষয়ে হস্তক্ষেপ করেছেন। অর্থাৎ তিনি নাটকের লোক বলে নাটকের তার পরিচিত, তার সিন্ডিকেটের, তার আশেপাশের লোকজনদেরকে সে অ্যাওয়ার্ড দিতে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে একটা সহায়ক ভূমিকা পালন করেছেন বা তিনি চেষ্টা করেছেন বা তিনি প্রভাব খাটিয়েছেন। এই ধরনের মন্তব্যও দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এখন এই মন্তব্যটি কি অহেতুক? এই মন্তব্যটি কি ফেলে দেওয়ার মতো? এই মন্তব্য কেন আসলো? দেখেন, একটা বিশাল ভুল হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। নিয়ামুল মুক্তা রক্ত জবার কাহিনীকার হিসেবে, চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। কিন্তু নিয়ামুল মুক্তা নিজেই সেটি প্রত্যাখ্যান করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন যে সেটি তিনি পাননি। পেয়েছে তার সহকারী পরিচালক। ওই সিনেমাতেই তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছে। তাজ নামের একটি ছেলে। সে এটার চিত্রনাট্য করেছে। সে এটার এই পুরস্কারের দাবিদার। পরিচালক নয়। তাহলে জাতীয় চলচ্চিত্র এবং এটি ফিল্মের টাইটেলে দেয়া আছে। আরো একটি অসঙ্গতি, সেটি হচ্ছে এই সিনেমা হলে মুক্তি পায়নি। এই সিনেমা ওটিটিতে রিলিজ হয়েছে। তো সিনেমা হলে মুক্তি না পাওয়া কোন সিনেমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার ক্রাইটেরিয়ায় থাকে না। এরকম একটা রুল নাকি আছে সম্ভাব্য, আমি সঠিক জানি না। সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো উঠে আসছে। তাহলে কোন ভিত্তিতে রক্তজবায় নিয়ামুল মুক্তা জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি পেলেন? এত বড় অসঙ্গতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো একটি পুরস্কারে কিভাবে ঘটে? আমরা আরো বরঞ্চ আলোচনা করছিলাম যে এইবার আওয়ামী লীগ সরকার নাই, বিএনপি সরকার নাই, সরকারি কোনো দলীয় চাপমুক্ত একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবার দিতে পেরেছে। কিন্তু এবারই সবচাইতে বড়, বড় অসঙ্গতির লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে শুরু থেকে এ অবধি কম ইয়ে হয় নাই, আ অভিযোগ আসে নাই। ইভেন সালমান শাহ তার পুরো ক্যারিয়ারে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি। সেটি নিয়ে সালমান শাহকেও অপদস্থ করতে ছাড়ে নাই ওই সময়ের আ সরকারি দল। তো এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি সরকারি বিভিন্ন আমলা, বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন জায়গায় পুশ করে বা বুশ করে পাওয়া যায়। চেটে বা কেটে বা ফেটে পাওয়া যায়। এই যে অভিযোগগুলো শুরু থেকে উঠে আসছে, সেই অভিযোগে কিন্তু খানিকটা হলেও বাতাস আবারও পেল ২০২৩ এর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের লিস্ট। তবে বিশেষ করে কিছু, কিছু পুরস্কার বলে দেয় যে না, খুব ফেয়ার হয়েছে। আবার কিছু, কিছু পুরস্কার বলে দেয় না, খুবই আনফেয়ার হয়েছে। এটি সাধারণ মানুষের ভাষ্য। যেমন আ 'প্রিয়তমা' সিনেমায় 'ঈশ্বর' গানটির সুরকার এবং গীতিকার অ্যাওয়ার্ড পায়, কিন্তু কণ্ঠ যে দিল সে অ্যাওয়ার্ড পায় না। যেই গানের সুরকার এবং গীতিকার অ্যাওয়ার্ড পায়, সেই গানের কণ্ঠদাতা অ্যাওয়ার্ড পায় না। এটা একটা
বিশাল বৈষম্য বলে সাধারণ মানুষের কাছে পরিলক্ষিত হয়েছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে ব্যাপক অলরেডি সমালোচনা শুরুও করে দিয়েছে। বিভিন্ন পোস্টে তাদের এই সমালোচনাগুলো দেখা যাচ্ছে। বিশেষ করে কয়েকটা ক্যাটেগরির পুরস্কারের সমালোচনা হচ্ছে। ১ নাম্বার নায়কের প্রধান সেরা অভিনয়শিল্পী পুরুষ এই ক্যাটেগরিতে। এই ক্যাটেগরিতে আফরান নিশো পুরস্কার পেয়েছে, এটিতে কারো দ্বিমত নাই। কিন্তু শাকিব খান পুরস্কার পায়নি, এটিতেই অনেকের দ্বিমত। সো অনেকেই ভাবছিলেন যে শাকিব খান এবং আফরান নিশো দুজন যৌথভাবে এই ক্যাটেগরিতে পুরস্কারটি নেবেন। অনেকে তো বিশেষ করে সাইমন সাদিককে দেখলাম, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বসেছেন যে, যারা এই অ্যাওয়ার্ড দিয়েছে তারা প্রিয়তমা সিনেমাটাই দেখে নাই। তারা লুকিয়ে যেন প্রিয়তমা সিনেমাটা দেখে এবং দেখে কান্নাকাটি করে যে কি ভুলটাই না করলাম। কাকে দেয়ার কথা আর কাকে দিলাম। এই ধরনের মন্তব্য কিন্তু সাইমন সাদিক অলরেডি সোশ্যাল মিডিয়ায় দিয়েই বসেছেন। আরো একটি জায়গায় বেশি আ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছে, সেটি হচ্ছে রিয়াদের জায়গাটা। যেখানে ঈশ্বর গানে প্রিন্স মাহমুদ এবং শমশের অলি সুরকার এবং গীতিকার অ্যাওয়ার্ড পেলেন। সেখানে কণ্ঠ যে দিল রিয়াদ, সে অ্যাওয়ার্ড পেল না। এটি নিয়েও অনেক অভিযোগ, অনেক অনুযোগ, অনেক পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং তারা বলছে যে এই বৈষম্য নতুনদেরকে অনেক, অনেক আ প্রভাবিত করবে। তারা হতাশ হবে। নতুনদেরকে প্রমোট করা থেকে, নতুনদেরকে উৎসাহ দেয়া থেকে এরকম একটা অ্যাটেম্পট খুব বাজে ধরনের ইমপ্যাক্ট ফেলবে। এই ধরনেরও অনেক আ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আ আর সর্বশেষ যে বিষয়টা নিয়ে ৩ নাম্বার যে বড় বিষয়টা নিয়ে ঘাবলাটা হইছে যে যার নাম নাই ক্রেডিট লাইনে, তার নামে অ্যাওয়ার্ড। আর সেই সিনেমা তো আসেই নাই সিনেমা হলে। ওটিটিতে রিলিজ পাইছে। সেই সিনেমায় অ্যাওয়ার্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমি ঠিক জানি না রক্তজবা ওটিটিতে সিনেমা হলে দিয়েছে কিনা। বাট আমার মনে হয় রক্তজবার কয়েকটা শো সিনেপ্লেক্সে হয়তো দিয়েছে। যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন রক্তজবার কোন শো সিনেপ্লেক্সে গিয়েছিল কিনা। এখন কথা হচ্ছে এই নিয়ামুল মুক্তা কে? এই নিয়ামুল আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটু এই আ আ মোস্তফা সরয়ার ফারুকী এবং তিনি নাটকের লোক এবং তার দ্বারা প্রভাবিত হয়েছে এই অ্যাওয়ার্ড গুলো। এটার একটু ব্যাখ্যা যেভাবে তারা দিয়েছেন। যেমন মোস্তফা সরয়ার ফারুকী আ সে যাদেরকে চেনে তাদেরকে, সে তার ঘরানার যারা লোকজন আছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছেন। স্পেসিফিকলি ফিল্মের, ফিল্মের ওইভাবে কিন্তু কেউ এখানে অ্যাওয়ার্ড পায় নাই। এইজন্য এটি বেশি মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সেরা কৌতুক অভিনেতা শহীদুজ্জামান সেলিম, তিনিও নাটকের লোক। সেরা আ সহশিল্পী পুরুষ শাকিল মনির, তিনিও নাটকের লোক। সেরা সহশিল্পী নারী অর্ষা, তিনিও নাটক লোক। একটা যদি সিনেমার লোক অ্যাওয়ার্ড পাইতো, তাইলে হয়তো তারা এটাকে সিনেম্যাটিক অ্যাওয়ার্ড বা মোস্তফা সরয়ার ফারুকীর থেকে বলয় থেকে বেরিয়ে এসে অ্যাওয়ার্ডটা আ পেয়েছে বা তার প্রভাব থাকেনি। এই ধরনের কথাবার্তা বলতে পারত বা তার বা না বলা থেকে বিরত থাকত। জুলাই আন্দোলনে প্রিন্স মাহমুদ সরব ছিলেন। জুলাই আন্দোলনে শমশের অলি সরব ছিলেন। জুলাই আন্দোলনে শাকিব খান হয়তো অতটা সরব ছিলেন না এবং ইভেন শাকিব খান ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে পোস্ট দিয়েছেন। এই পোস্ট সবার নজরও নিশ্চয়ই এড়ায়নি। সেইটাকে কেন্দ্র করে সবাই বলতে চাইছে যে এই পোস্টের কারণেই, শুধুমাত্র এই পোস্টের কারণেই এই সরকারের আমলে শাকিব খান প্রিয়তমার জন্যে অ্যাওয়ার্ডটা পেলেন না। অনেকে বলতে চাইছেন যে প্রিয়তমা যদি দুর্বল কাহিনী হয়, দুর্বল চিত্রনাট্য হয়, তাহলে কাহিনীকার হিসেবে ফারুক হোসেন কিভাবে অ্যাওয়ার্ড পেল?
প্রথম শেষের ৩০ মিনিট যদি এত স্ট্রং হয়, প্রথম দিকের গল্পটা যদি দুর্বল হয়ে থাকে, তাহলে কাহিনীকার হিসেবে ফারুক হোসেন কিভাবে অ্যাওয়ার্ড পেল? এটাও অনেকে যুক্তি হিসেবে তুলে এনেছে। তো যাই হোক, একটা পুরস্কার, একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেটি নিয়ে কন্ট্রোভার্সি থাকবেই। সেটি নিয়ে সমালোচনা থাকবেই। দিন শেষে এই পুরস্কারটি সমালোচনা ভালো হোক আর মন্দ হোক, এটি একটি অ্যাওয়ার্ড। যারা পেয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই, জানান, জানানো উচিত। অবশ্যই তারা এই পুরস্কারের দাবিদার। ও আরো একটি পয়েন্ট, সেটা হচ্ছে প্রিয়তমা সিনেমায় সবুজ অ্যাওয়ার্ডটা পেলেন, অথচ সেখানে মূল কাজ করেছে মেকআপের ইন্ডিয়ার মেকআপ আর্টিস্ট। তাহলে কি ইন্ডিয়ার মেকআপ আর্টিস্টের সৌজন্যে সবুজকে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো? এটি নিয়েও একটা সমালোচনা তৈরি হয়েছে। তো বাদবাকি যে সেক্টরগুলো আছে, সেরা অভিনেত্রী আইনুন পুতুল, তার অ্যাওয়ার্ড নিয়ে কোনো আলোচনা ওঠেনি, সমালোচনা ওঠেনি। সেরা সহ অভিনেত্রী অর্ষা, তার অ্যাওয়ার্ড নিয়ে কোনো সমালোচনা আসেনি। শহীদুজ্জামান সেলিম, শাকিল মনির, তার অ্যাওয়ার্ড নিয়ে কোনো সমালোচনা আসেনি। কয়েকটা স্পেসিফিক জায়গায়, কিছু জায়গায়, কয়েকটি স্পেসিফিক জায়গায় সমালোচনা এসছে। এখন দেখার বিষয় যে জুরি বোর্ড বা এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটি এইগুলোকে আমলে নেয় কিনা। বা এরকম হয়েছে, অতীতে দেখা গেছে যে একজনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে, আবার সেটা ফেরতও নেওয়া হয়েছে। ডিউ টু এই কনটেন্ট, ডিউ টু সংবাদ উপস্থাপন, ডিউ টু বিভিন্ন পত্রিকার নিউজ, এর কারণে এরকম ঘটনাও আমরা দেখেছি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার পরে সেটিকে আবার ফেরতও নেওয়া হয়েছে। সো এরকম কিছু কি আবার ঘটতে যাচ্ছে কিনা ২০২৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রেও, বা শাকিব খানকে পুনরায় বিবেচনা করে যৌথভাবে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে কিনা, এটিই এখন দেখবার বিষয়।